আমি যে অবিবাহিত সেটা তো আসলে একটা নায়িকার নাম নিয়ে বারবার স্ট্যাটাস দিয়ে দেখানো কিছু নাই। এমন কি জিনিস আপনি জায়েদ খানের থেকে চুরি করতে চান? কিছুই চাই না, কারণ আমি ফকিনি না। মানে আপনাকে তো পড়াশোনা করেছে আমার ইন্টারভিউ নিতে আসতে হবে, আমি তো এত ছোট লোক হইতে পারি না। শিল্পী আপনি তখন হবেন যখন আগে মানুষের বাচ্চা হবেন। সো পুরান ছবি লাড়াচার আমি নিজেই করি। ম্যারিড কেন হবেন বিয়ে না করে? এটা তো একটা পয়েন্ট। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে দেখে এটা একটা শিরক হয়ে গেছে, মা কালীকে নিয়ে লেখা হয়েছে। এটা তো আসলে আমরা জন্মের পর থেকে জীবনও শুনলাম না। আর আপনি যখন গানটা গান তখন কি আপনি কলকাতার স্মৃতি ভাসে চোখে নাকি আপনি নিজের দেশ দেখেন? এটা বলেন। সুলাইমান শকুন ও একটা শকুনের বাচ্চা। বিচারপতি মানিক এই ড্রাগ বেচে, হেরোইন কোকেন বেচে ঢাকা শহরে, চেহারার সাথে যায়। জায়েদ খান ফার্ম গেটে ভিক্ষা করতেছে, ওই সিনটা দেখতে অনেক ভালো লাগবে। শাকিলা চলো খাই 200 কিলা, এই বৃষ্টি এই দৃষ্টি দেখতে নোনতা খাইতে মিষ্টি, সাদিয়া নদিয়া করা লেবু চা দিয়া, এই রাদিয়া সুজানা মারজানা ফারহানা তোগো এটা মন নাকি প্রেমেরই কারখানা। দর্শক, সাবেক সরকারের পতন হলেও একটা সরকারের কিন্তু এখনো পতন হয়নি। সেই সরকার দলে শুধুমাত্র একজনই সদস্য, একজনই নেতাকর্মী। তিনি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় বারবার এক দফা এক দাবি জানায়, তার নাকি এখনো বিয়ে হচ্ছে না এবং স্বাধীন বাংলাদেশে তিনি এখন বিয়ে করতে চান। দর্শক, আর কেউ না, আপনারা বুঝতেই পারছেন কে, শামীম হাসান সরকার হচ্ছে আজকে দ্য টক রুমের গেস্ট। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বয়স কত হলো? বয়স হচ্ছে 35 হলো। 35? কিন্তু ছবি নাড়াচাড়া করে নাকি লাভ নেই, আপনার বয়স নাকি সবসময় কচি কচি লাগে। এই কচি কচি থাকার পেছনে আসলে কারণটা কি? সেটা আমি নিজেও জানি না কারণটা, আসলে আল্লাহর রহমতই বলা যায়। কিন্তু আসলে আমার পুরান ছবি আমি নিজেই প্রতিদিন রাত 12টা বাজলে মেমোরিজ শেয়ার দিই। সো পুরান ছবি লাড়াচাড়া আমি নিজেই করি, অন্য কাউকে এজন্যই করতে মানা করছে যে এটা তো দেখাই আমি। আর মানুষ কেন জানি পাস্টের চেহারা নিয়ে অনেক মানে ইয়ে থাকে, যে লজ্জিত বোধ করে যে আমার আগের আমলে আমি কেমনই বা ছিলাম, কেমন আউটফিট আমার ছিল। আমার কাছে এটা কখনো লজ্জার মনে হয় না, বিকজ আমার পাস্ট খুব মানে গ্লোরিয়াস ছিল আলহামদুলিল্লাহ। আমি খুব সুন্দর সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছি, বাংলাদেশে বিভিন্ন জায়গায় স্কুলে পড়ার সুযোগ হয়েছে আব্বার পোস্টিং এর কারণে। I like my past, I love my past. আচ্ছা, আপনি কি জায়েদ খানের মতো কথা বলেন? এটা কি সবাই বলে? আপনার কথার টোনে আসে জায়েদ খানের মতো? জায়েদ খানের মতো কথার টোন পৃথিবীতে মনে হয় আপনিই বললেন, খালি জীবনে কেউ বলে নাই আমাকে। মানে এই যে তাড়াহুড়া করে যে কথাটা বলেন, তাড়াহুড়া করে কথা আমি ছোটবেলা থেকে বলি, জন্মের পর থেকে আমার কথা বলে স্পিড এটাই। ম্যাঙ্গো স্কোয়াডে মানুষ আমাকে চিনছেই কম টাইমে সবচেয়ে স্পিডে কথা বলার জন্য, এডিট করা ছাড়া, যেটা মানুষের 30 মিনিট লাগবে এডিট করতেও, আমি জাস্ট এক টেকেই 31 মিনিট কথা বলতে পারবো। সো জায়েদ খান জীবনও পারবে না আমার মতো স্পষ্ট কথা বলতে, এতগুলো ওয়ার্ড বলতে। আর ইংলিশ উচ্চারণ খুব খ্যাত তার। কবে থেকে আপনি আপনার বাবার থেকে টাকা নেন না? আমি যখন থেকে চাকরি পাই মিডিয়াতে আসার আগে আমি 2.5 বছর ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করি একটা অস্ট্রেলিয়ান কোম্পানিতে, স্ম্যাক ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড, বাড়িধারা ডিউচেস অফিস ছিল। তারপরে আমি ওইখানে যখন চাকরি করি, ওইখানে 1.5 বছর চাকরি করার পরে মালয়েশিয়া যাই মাস্টার্স করতে, দেন ফিরে এসে আর 8 মাস চাকরি করি, দেন আমি নাটকে আসি। মাবরুশিদ বান্না ভাই আমাকে 9.5 ডাক দেয়, আমার ফার্স্ট ডিরেক্টর যে আমাকে ডাক দেয় কাজে। তো আমি যখন চাকরি পাই তখন থেকে তো আর আব্বার থেকে টাকা নেওয়ার প্রয়োজন হয় নাই। সো ওই সালটা ছিল 2011। আচ্ছা, 2011 থেকে এই পর্যন্ত আপনি আর বাসা থেকে কোনো টাকা নেননি? ইনফ্যাক্ট যখন মিডিয়া আসি চাকরি ছেড়ে দিয়ে, আব্বা বলছিল যে আই এম নট গোনা হেল্প ইউ, তোমারটা তো মিডিয়াতে আমাদের পরিবারে কেউ যায় না, আমরা চাই না, এই সে হয় না তর্ক। তখন আমি বলছি যে 500 টাকা না নিলে তো হয়েছে, বাসা থেকে বের করে দিও না, খাওয়া দাওয়া অন রাখো, আমি ইনশাল্লাহ টাকা নিব না, আমি আমারটা দিয়ে চলতে পারবো। আচ্ছা আচ্ছা, আপনি সম্প্রতি মনে হয় তানিয়া বৃষ্টির সাথে একটা নাটক করছেন, তাই তো? একটা না, মোটামুটি বৃষ্টির সাথে 2টা কাজ করলাম লাস্ট এই মাসে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় আরশ তানিয়া বৃষ্টি জুটিটা বেশি সুন্দর নাকি শামীম তানিয়া বৃষ্টি জুটিটা বেশি সুন্দর? এখন এইটা তো আসলে খুবই আপনি কন্ট্রোভার্সি করার জন্য আর কি আমার প্রশ্নটা করলেন। আচ্ছা, এখন আসলে হিসাব করলে সো প্রশ্নের অ্যানসারটা হচ্ছে যে অহনা শামীম জুটিও কেমন আর তানিয়া বৃষ্টি শামীম জুটি কেমন, এটা তো আসলে ভালো খারাপ ডাইমেনশন হচ্ছে এক এক রকম, এক একজনের অ্যাক্টিং এর ডাইমেনশন এক এক রকম। অবভিয়াসলি আরশ ইজ এ গুড অ্যাক্টর, তানিয়া বৃষ্টি ইজ এ গুড পারফর্মার, গুড অ্যাক্ট্রেস। আমি নিজে গুড অ্যাক্টর, মানে যেটুকু আমার মনে হয় আমি পারি, যেটুকু চেষ্টা করি। না, নিউট্রাল অ্যানসার আমি নিচ্ছি না, আপনাকে যে কোনো একটা বলতে হবে। না, এটা আমার কাছে মনে হয় যে সবারটাই সব রকম, এটা কম্পারেবল না। মানে আপনি তাহলে আমি এক ব্যক্তি যখন 5টা নায়কের সাথে কথা বলে আই লাভ ইউ বলবো, 5 রকমই হবে, কারণ তার ভয়েস টোন আলাদা, তার পালস আলাদা, তার রিঅ্যাকশনস আলাদা, সো আলাদা যার যার রকম। আপনার সাথে তো সিএনজি ওয়ালাও ছবি তোলে? হ্যাঁ। আচ্ছা, ওই ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে আমি 1 তারিখ 2 তারিখ 1 আর 2 একটা কাজ করছিলাম এই মাসে। আমার কাজ শুরু হলো 2 মাস বেকার থাকার পরে, এই সিচুয়েশনের পরে। সো সিএনজি আমার লাইফে ফার্স্ট টাইম সিএনজি চালানোর এক্সপেরিয়েন্স আমার এই গল্পটাতে। আচ্ছা, খারাপ না, এক্সপেরিয়েন্সটা ভালোই মনে হলো যে পারবো। হ্যাঁ, জীবনে হবে। বাইক চালাতে পারেন? বাইক চালাতে পারি, কিন্তু অনেক পারফেক্ট বাইকার না, কিন্তু মালয়েশিয়াতে বাইক চালাতাম যখন আমি 2.5 বছর এখানে পড়াশোনা করছি। সো সিএনজি চালাচ্ছি, ওই যে 12তে থামছি, শুটিং চলতেছে, আমি একটু ব্রেক পাইছি, কোয়ার্টে শট দিচ্ছে।
তখন একজন আমাকে পিছন থেকে জড়ায় ধরছে, নীল রঙের ড্রেস পরে, একই টাইপ ইউনিফর্ম। যদি বল কি ভাইজান আজকে তো আমরা একই ড্রেসে একই চাকরিতে, চলেন না একটা ছবি তুলে রাখি। মানে উনি কি আপনাকে সিএনজি ওয়ালা ভাবছে? না না, উনি আমাকে শামিমই জানে, কিন্তু উনি এই গ্রিডটা করছে যে আজকের রাতটাতে তো আমরা একই চাকরি, একই প্রফেশনে আছি, চলেন একটা ছবি তুলে রাখি। তখন আমি যে ছবিটা ফেসবুকে আপলোড দিয়েছি, আমি বলছি যে আচ্ছা আপনার সিএনজি সামনে চলেন, আপনার সাথে আমি আমার মোবাইলে ছবিটা তুলে রাখি, স্মৃতিটা আমিও রাখি। তারপরে আপনাকে সেই সিএনজি ওয়ালা বাসায় এখানে আসার আগের আরেকটা ঘটনা, ওনার সাথে আমার ছবিটা নাই। এখানে আসার আগে ছিলাম আশরাফি হাসপাতালের সামনে মিরপুর 10-এ, ওইখানে একজন সিএনজি মামা এসে আমাকে বলে যে ভাইজানের কি গাড়ি আছে সাথে, যদি না থাকে তাহলে আপনি যেখানে নামবেন আমি আপনাকে নামাই দিতে চাই, কোনো ভাড়া দেওয়া লাগবে না, আমি আপনার অ্যাক্টিং অনেক ভালোবাসি। আর তারা চোখের সামনে লাস্ট সিকোয়েন্সটা শুটিং হয়েছে, সো তার মনে হয় মন থেকে ভালো লাগছে ব্যাপারটা, হইতে পারে। এখন আমি যেটা করব, একটা র‍্যাপিড ফায়ার খেলবো। হ্যাঁ, কিছু নাম বলবো, সেই নামগুলো যে প্রফেশনে আছে, সেই ব্যক্তিগুলো যে প্রফেশনে আছে, সেই প্রফেশনে যদি না থাকতো তাদের কোন প্রফেশনে থাকা উচিত ছিল সেটা আপনি বলবেন। আচ্ছা আচ্ছা। তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদি তো বাটপার আসলে, and I don't like him অনেক আগে থেকেই, নট এইগুলো ইস্যুর আগেই। ও আমাকে অনেক আগেই ফেসবুক থেকে রিমুভ করে দিছিল, যেহেতু আমাকে সম্মেলনে ডাকতে পারতো না, ছাত্রলীগের দাওয়াত দিতে পারতো না, দিতে না পারার দুঃখে ফেসবুক থেকে রিমুভ করে দিছে। সুলাইমান শকুন। ও একটা শকুনের বাচ্চা, ও আমাকে 18 সালে অনেক কষ্ট দিছে। 18 সালে যদি সাইবার ক্রাইম আমাকে প্যারা দিয়ে থাকে, তাহলে এই সুলাইমান শকুন সাহেব, হি ইজ দ্য গাই যে আমার পিছনে লেগেছিল, আমাকে কিভাবে বসানো যায়। হ্যাঁ, এবং সে ডিএইচএস এ থাকে। আমার মনে এখন একটা বাসনা আছে যে ডিএইচএস থেকে তাকে বিতাড়িত করে দিব, আমি এরকম প্রতিবেশীর সাথে থাকবো না, কিন্তু এখন কিছু বলতেছি না। আচ্ছা, মানে কোন প্রফেশনে আসা উচিত ছিল? ওনার কোন প্রফেশনে আসা উচিত ছিল? দালাল। কিসের দালাল? ইন দ্য দৌলত দিয়া। তার কোন কর্পোরেট জবে মানায় নাকি? একটা লুঙ্গি একটা গামছা পরবে, স্যান্ডো গেঞ্জিতে ঘুরবে, মুখে পানের বাটার থাকবে, দ্যাটস ইট। তামিম মৃধা। তামিম মৃধা, হি শুড বি একটা মিউজিশিয়ান যে মিউজিক করে প্রপারলি, মানে রেগুলার মিউজিশিয়ান। কারণ আমার আপন খালাতো ভাই, আমরা একসাথে ব্যান্ড করছি, এবং ও অ্যাক্টিং এর চেয়ে ওর মিউজিক এত দুর্দান্ত, ও প্লেব্যাক করলে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার থাকবে আমার বিশ্বাস। অ্যাক্টিং করেও যেটা আর কি, মানে আমি মনে করি যে ও সিঙ্গিংটাই যেন ধরে রাখে সবসময়। আচ্ছা, শামীম হাসান সরকার। শামীম হাসান সরকার হচ্ছে ঠিকই আছি, মানে টিভি অ্যাক্টর হিসেবে ঠিক আছে, কিন্তু ইউটিউবার হিসেবে কন্টিনিউ করতে পারলে বাংলাদেশে মানে এই তৌহিদ আফ্রিদি দাঁড়াইতেই পারতো না যদি আমি ইউটিউবটা কন্টিনিউ করতাম ম্যাঙ্গো স্কোয়াড দিয়ে। সেটা আমার ফল্ট যে আমি পারিনি, ব্যর্থতা। আচ্ছা, সৌভিক হচ্ছে হি ইজ এ গুড ড্যান্সার, সো ও ড্যান্সটাকে কাজে লাগাতে পারে অন্য প্রফেশনে গেলে। তানিয়া বৃষ্টির একটা জিনিস খুবই ভালো যে ও পেট অ্যানিমেলদের প্রতি অনেক সহানুভূতিশীল এবং অনেক ভালোবাসা দেখায়, এবং এটা মন থেকে করে সে। আমি শুটিংয়ে দেখছি যে ও কুকুর হোক বিড়াল হোক, তারা আহত হলে তাদের ব্যাপারে কনসার্ন থাকে, তাদেরকে খাওয়ানোর ব্যাপারে কনসার্ন থাকে, সো শি শুড বি পেট অ্যানিমেল রেস্কিউয়ার। ওয়াও। বিচারপতি মানিক। কি বলবো, মানে কোন প্রফেশনে গেলে ভালো? এই ড্রাগ বেচে, হেরোইন কোকেন বেচে ঢাকা শহরে, চেহারার সাথে যায়, বডির সাথে যায়, প্যাথিড্রিন বেচে, ওই টাইপের কেউ। হাসতেছেন না, হাসেন, মন খুলে আসেন, আটকে রাখছেন কেন? মুশফিক ফারহান কি বলবো, পলিটিশিয়ান হলেও ভালো করবে, রাজনীতিতে আসলে আর কি, অ্যাক্টিং করা ছাড়া। আচ্ছা, শাকিব খান হচ্ছে নিশ্চুপ নীরবতা, আমার তাকে মনে হয়েছে বাংলাদেশের যে কোনো ইস্যুতেই উনি টপ খান। অবশ্যই হি ইজ বেস্ট, আমি নিজেও তার সিনেমা লাগে দেখি, কিন্তু উনি একজন নিশ্চুপ নীরবতা আমার কাছে। উনি বোবাই থাকুক আজীবন, এরকম সুন্দর হ্যান্ডসাম, দেশ বিদেশ ঘুরবে আর সিনেমা করবে। নায়ক ফেরদৌস, উনি এই যে পদ্মা নদীর এটা নৌকা লাগায় কুবের মাঝি থাকলো, যেহেতু ওনার মতো দুঃখ ওনার দেখতে চেহারা থাকলে মায়া লাগে, লাস্ট মুহূর্তে যেখানে যায় সেটাই ধসে পড়ে। রিয়াজ কি বলা যায়, কি প্রফেশন বলতেই হবে, খুব টাফ। মানে এই মানুষগুলোর ব্যাপারে বলতে চাইলে ইজি বলা যেত, প্রফেশনটা আমার মাথায় আসতেছে না। আচ্ছা, উবার ড্রাইভার, উবার চালায়। মাবরুর রশিদ বান্না, হি ইজ গুড, আমার ফার্স্ট ডিরেক্টর, যার কারণে আমি টিভিতে আসছি। হি শুড বি গুড স্পিকার আর কি, মানে তার যে নীতি ব্যাপারটা আছে সে যেন এই তরুণ প্রজন্মকে ইনফ্লুয়েন্স করতে পারে, ইনফ্লুয়েন্সার থাকুক আর কি। আচ্ছা আচ্ছা, কাজল আরিফিন অমি, হি ইজ গুড মেকার। আমি মনে করি উনি এটাই বানাক, যেটা বার করতেছে সেটাই করতে থাকে, মানে অন্য কোনো প্রফেশনে আমি তাকে স্যুট করে বলে মনে হয় না, এটাই বেস্ট, এটা ছাড়া অন্য কোনো গতি নেই। সর্বশেষ জায়েদ খান ফার্ম গেটে ভিক্ষা করতেছে, ওই সিনটা দেখতে অনেক ভালো লাগবে, কিন্তু ওই সুন্দর দামি ঘড়ি আর গলা চেইন আছে যেগুলো 5 টাকার, তাহলে তো ভিক্ষা দিবে না মানুষ, না দিক, কিন্তু ওই চেহারা লুকান দেখে দিতেও পারে, এরকম ভিখারি তো দেখে নাই মানুষ।
2 মাস বিরতির পর আপনারা শুটিং এ ফিরেছেন, এখন পরিস্থিতি কেমন দেখছেন? পরিস্থিতি, কাজ মাত্র শুরু হলো আর কি, 2 মাস পরে যেটা মনে হলো যে একটু একটু করে শুরু হচ্ছে, ফুল গতিতে ফিরে আসতে আরো 2-3টা মাস লাগবে টু বি অনেস্ট। আচ্ছা, যেটা আমার মনে হচ্ছে। অনেকে বলছে যে সরকার পতনের পর যারা আসলে ইনভেস্টর সেই সংখ্যাটা অনেক কমে গেছে, নাটক সিনেমা কম হচ্ছে, এবং এই 2টা মাস কিন্তু শিল্পীরা প্রায় বলা যায় যে বাসায় বসা, আমিও বসা, সবাই বসা। তো সেক্ষেত্রে কি শিল্পীদের ক্ষতি হয়েছে কিনা বা এখন নতুন ইনভেস্টর আসছে কিনা এই বিষয়টা একটু যদি বলেন। অবভিয়াসলি শিল্পীদের ক্ষতি হয়েছে, কারণ আমি যখন 2 মাস বাসায় বসা, আমাকে যারা আমার যারা জুনিয়র কো আর্টিস্ট, আমাকে যারা অ্যাসিস্ট করে বা আমার যাদের সাথে ভালো ফ্রেন্ডশিপ, কো ক্যারেক্টার আর্টিস্ট করে, তারা তো অনেক কষ্টে ছিল, কারণ তাদের ফ্যামিলি আছে, বাসা ভাড়া দিতে হয়। সো 5টা নাটক না থাকলে মানে কি জিরো, কারণ আর্টিস্টকে তো কেউ খবরও নেয় না, খামে টাকাও পাঠায় না, তাকে তো কাজে যেতে হবে আগে। কাজ বন্ধ ছিল, সবাই কষ্ট করতেছিলাম। আমাদের এই আর্টিস্টগুলোর চেয়ে কষ্ট ছিল ক্রুরা, আমাদের লাইট ক্যামেরার যে ভাইরা আমাদের সাথে কাজ করে, প্রোডাকশনে যারা কাজ করে, তাদের সাথে আমার যোগাযোগ ছিল। সো আসলে আমরা কাজের জন্য ওয়েট করতেছিলাম। আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু মানুষকে হেল্প করতে পারছি আমার পরিচিতদের মধ্যে, আর একটা টাইমে গিয়ে বলছে যে আমি হেল্প করতে পারতেছি না, ভেরি সরি, আমার কাজে আসা লাগবে, সামনে মাসে কাজ থাকে, দেন আই এম গোনা হেল্প ইউ গাইজ। মানে এরকম একটা খারাপ টাইম আমরা তলে তলে পার করছি, যেটা আমরা প্রকাশ করি নাই আর কি, আমরা নিজেদের মধ্যে আলাপ করছি। আর ইনভেস্টর নতুন আসতেছে কিনা সেটা আমি জানি না, কারণ নতুন ইনভেস্টরদেরকে আমি দেখতে পাইনি এখনো, মানে আমার এই ব্যাপারে আইডিয়া নেই, এটা প্রডিউসাররা বলতে পারবে। তবে যারা করতেছিলেন কাজ, তারা টুকটুক করে আবার 2-1টা করে প্রডিউস করা শুরু করেছেন আর কি, এটা পজিটিভ দিক আর কি। হোপফুলি এটা 1 মাসের মধ্যে আরো ফ্লো পাবে। জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা কিন্তু কথা চলছে এবং আপনি এটা নিয়ে বেশ সরব ছিলেন সোশ্যাল মিডিয়াতে। আমি যদি 2-1টা স্ট্যাটাসের কথা বলি, আপনি বলছেন যে জাতীয় সঙ্গীত নিয়ে চুলকানি কিসের, এদেরকে পাগলা মলম দিতে হবে। এছাড়া যাদের আসলে এই গানটাকে নিস্তেজ মনে হয় তাদেরকে আশিক বানায় শোনার জন্য আপনি পরামর্শ দিয়েছেন। ডিজে বাহরুল শুনতে বলছিলাম, জালালি সেটের গানও কিন্তু শুনতে বলেছেন। তো মানে এটা কেন আসলে, আপনি কি তাহলে এর পক্ষে নাকি বিপক্ষে? না, আমি বিপক্ষে কেন যাব আসলে, মানে বিপক্ষে যাওয়ার মতো কি হয়েছে? ব্রেন ওয়াশ হইলেই হবে না, পড়াশোনা করতে হবে। আমি এটার বিপক্ষে গেছি মানে যে আমি অমুসলিম হয়ে গেছি তাও তো না। আমি কোরআন শরীফের 30 পারা বাংলা আমার নিজের সজ্ঞানে পড়ছি, 2টা ভার্সন পড়ছি, টু নো যে আল্লাহ কি বলছে, যেন আমার সাথে একটা রাস্তা থেকে ঠাস করে লোক এসে ইসলাম নিয়ে তর্ক করতে না পারে, না বলতে পারে যে মিডিয়ায় কাজ করো, তোমার কোনো আইডিয়াই নেই। বুঝছেন বিষয়টা? সো আমার তো এখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে দেখে এটা একটা শিরক হয়ে গেছে, এটা যে আসলে মানে মা কালীকে নিয়ে লেখা হয়েছে, এইটা তো আসলে আমরা জন্মের পর থেকে জীবনও শুনলাম না, বা পড়াশোনা যারা করছে কেউই তো এই ব্যাপারটা জানলাম না। সো যে ফেসবুকের শিক্ষিত, সে গ্রামে বসে হঠাৎ করে দেখলো যে একজন বলছেন আর সে এটা ভাবলেন রিয়েল, এটা তো হবে না। আমি প্রতিটা মানুষকে রিকোয়েস্ট করবো, আগে আপনারা নিজেরা জানেন, পড়েন, ব্যাপারটা নিয়ে ভাবেন, তারপরে পক্ষে বিপক্ষে যান। তবে দেখে খুব অবাক লাগছে, অনেকে হাহা দিছে আমার স্ট্যাটাসে, ধরেন 3000 লোক লাইক দিল, 900 লোক ধরেন হাহা দিছে, তার মানে 3 ভাগের 1 ভাগ লোক ব্রেন ওয়াশড হয়ে গেছে। ফাইন, এটা ন্যাশনাল ইস্যুস, ন্যাশনাল লোকরাই সামলাবে। কিন্তু আপনি যদি আমাকে বলেন আপনি কি যুদ্ধে যাবেন কিনা জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য, তাহলে জাতীয় সঙ্গীত যেন আমার সোনার বাংলায় থাকে, সেটার পক্ষে থেকে যুদ্ধে যাব, মানে গান ফাইট করতে রাজি আছি। যদি 2 পক্ষের বানামারি হয় তাহলে আমি যাব, যে কেন গান চেঞ্জ হবে আসলে, মানে জাতীয় সঙ্গীত চেঞ্জ করার মধ্যে কি আছে? অনেকে বলে যে এটা হচ্ছে 2 বাংলা, যেটা যখন মানে বাংলাদেশ এবং ভারত বিভক্ত হয়নি, 2 বাংলার আসলে প্রতিনিধিত্ব করছে। তো এখন তো বাংলাদেশ আসলে একটা সাইড এবং ওই বাংলাটা তো আসলে আলাদা হয়ে গেছে। আমি এই টেস্টটা জানি, এগুলো জানি, পড়ছি। হ্যাঁ, তাহলে এই রকম তো অনেকে বলছে। আচ্ছা হোক 2 বাংলার, আপনি যখন গানটা গান তখন কি আপনি কলকাতার স্মৃতি ভাষা চোখে নাকি আপনি নিজের দেশ দেখেন, এটা বলেন। আমি যতবার স্কুল থেকে গাইছি, ক্যাট ক্লোজে গাইছি, বা এখনো গাইতে, এই আন্দোলনের সময় তো আমরা রাস্তা দ্বারা গিয়েছি, তো আপনি কি কলকাতা দেখেন? কলকাতার আকাশ বাতাসের গন্ধ আপনার নাকে আসে নাকি আমাদের দেশের নদীর আর গাছপালার গন্ধ আপনার নাকে আসে? আপনি বলেন, আপনার কি আসে, কি ফিল হয়? তাহলে এটা আমাদের জাতীয় সঙ্গীত। সে কত সালে লিখছে? এই বাংলাদেশ জন্মানোর আগে লেখা হয়েছে এটা। যে এই পার্সপেক্টিভে লেখা হোক, এইটুকু তো শিওর, এটা শিরক না, মানে এটা আর কি কোনো মানে প্রতিমাকে নিয়ে গান না। আমি ততটুকু আল্লাহ বিশ্বাসী, যেটা যদি কোনো মাকে নিয়ে এবার প্রতিমাকে নিয়ে লেখা হতো, আমি গাইতে রাজি হইতাম না, আমি বিপক্ষে যাইতাম। জিনিসটা এরকমটা না, জিনিসটা আপনি লজিক্যালি আসেন তাহলে আপনার কথাটা রাইট, যদি আপনি লজিক্যালি রং হন তাহলে আপনার পক্ষে আমি নাই, সে যেই হন। 2018 সালে আপনাকে সাইবার ক্রাইম থেকে ডাকা হয় এবং সেখানে যাওয়ার পর হচ্ছে আপনি তৌহিদ আফ্রিদির সাথেও দেখা হয়, এটা কি সত্যি? না তো, তৌহিদ আফ্রিদির সাথে দেখা হয়। আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ওটা আসলে কি? তৌহিদ আফ্রিদির সাথে দেখা হয়, চা খাওয়ার একটা ব্যাপার বলেছিলেন। না ওইটা তৌহিদ আফ্রিদির সাথে দেখা না, ওইটা আরেকটা, আপনি ওটা বুঝেন নাই। ওইখানে ওইটা ভিডিওটাতে ক্যাপশন দিছিলাম ওই কারণে যে একটা ছেলে চা নিয়ে ঢুকতেছে, আর আমি বলছিলাম যে টেবিলের ওই পাশে সুখন সাহেব বসে আছে, তার মানে এডিসিদেরকে তখন অ্যাসিস্ট করতেছিল সুখন, 18 সালে আমার পিছনে লেগেছিল। আফ্রিদিকে আমি একটা চেলা হিসেবে চা নিয়ে যে ঢুকবে, চালা আর কি, আপনি যে প্রফেশনটার কথা জিজ্ঞেস করলেন, যে দল যেই হোক আমি চা টানবো, আমার পাপা আর মি আমরা সেফ, আমরা চা টানবো, ওইটার কথা বলতেছি। আচ্ছা যাই হোক, ভিডিওটা আসলে শুনুন, সাইবার ক্রাইমের গল্পটা আপনি জানতে চাইছেন, তো সেটাই বলি আগে। তৌহিদ আফ্রিদি, লিভ হিম। আমি সাইবার ক্রাইমের নিরাপদ সড়ক চাই আজব তো নামে একটা শো করতাম, সলো শো ম্যাঙ্গো স্কোয়াডের।
এরকম একা দাঁড়ায় কথা বলার শো তখন ছিল না 18 সালে। এখন না সবাই অনেক বড় বড় বক্তা, জার্মানি, কানাডা, আমেরিকায় বসে আলাপ করে বা বাংলাদেশে আলাপ করে, কিন্তু ক্যামেরার দিকে তাকায় আলাপ করার লোকটা ছিল না। আলাপ করতে জানতে হবে তো। আমি এখন আলাপ করি না, 18 সালের পর থেকে করি না, যখন আমি দেখলাম আমি সাফার করে ফেলছি কথা বলার জন্য। সো গেলাম, আমাকে 7-8 ঘন্টা বসায় রাখা হতো ওয়েটিং রুমে, আর হলো ওই আমার নিজের ভিডিও 16 বার দেখাইতো, আর আমাকে চিনি ছাড়া লাল চা খাইতে দিত আর কি, এমনি আর কি, লাইক এটাই, মানে আসেন বসেন বসে থাকেন, মানে মানে নিজের অবস্থানটাকে, আপনার অবস্থানটাকে যেন ছোট করার জন্য এটাই এনাফ। আমার গায়ে তার মাইর দেওয়ার দরকার নেই, গালিও দেওয়ার দরকার নেই। কিন্তু আপনাকে কতদিন 5 দিন 6 দিন এরকম 6 দিন হাজিরা দিছি আমি এরকম 7-8 ঘন্টা শুধু আপনার হ্যাঁ, আমি বসে মানে আমি কোন আয়নাঘরের কথা বলতেছেন, লাইক সোফালা ওয়েটিং রুমে বসে থাকতাম। কিন্তু যিনি এডিসি সাহেব আমার সাথে কথা বলবেন, উনি হ্যাঁ হি করতেছেন, অন্য ছেলে মেয়ে রুমে যাচ্ছে, উনি গল্প করতেছেন, কিন্তু আমি ভয়েস শুনতেছি কিন্তু আমাকে ডাকতেছে না। আমাকে যখন ডাকছে, আমার নিজের ভিডিও আমার 16 বার দেখার কিছুই নাই, এটা একটা পানিশমেন্ট। ভিডিও চলতো, থামায় বলতো যে এটা বলতে পারবেন না, এটা গভর্নমেন্টের বিরুদ্ধে গেছে, এটা বলা যাবে না। আমি বলেছিলাম যে একটা ছাত্র যদি মারা যায় বাসে অ্যাক্সিডেন্টে, আপনি যদি একটা পরিবারকে আপনি 1 কোটি টাকাও ধরাই দিয়ে বলেন যে পরিবারের সদস্যের বিনিময়ে 1 কোটি টাকা না, আমি একটা অ্যামাউন্ট বলছিলাম 3 লাখ 4 লাখ টাকা দিলে তো আর ওই সন্তান ফিরে আসবে না। ওই সন্তান তো ওইটুকু টাকা খালি আর্ন করার জন্য জীবনটা পায় নাই, সে তার ফ্যামিলির প্রতি অবদানের কথা মিন করছিলাম। তারা ভিডিওটা থামায় বললো যে এটা কেন বললেন, গভর্নমেন্ট তো তাও কিছু টাকা দেয়, যদি কিছুই না দিত দেন হোয়াট। তাহলে আমি বুঝলাম যে আমার এখানে বড় বিপদ। আর 5ম দিন যেদিন আমি বসেছিলাম ওইখানে, আর্মি হেডকোয়ার্টার থেকে একটা চিঠি আমার আব্বা বরাবর গেল, আব্বা বরাবর তাও, যে আপনার পুত্রকে কন্ট্রোলে থাকতে হবে, তার ফেসবুক স্ট্যাটাস এন্ড ভিডিও হচ্ছে বিব্রতকর এবং উস্কানিমূলক রাষ্ট্রের জন্য। এটা তো খুবই ডেঞ্জারাস কথা, এরকম চিঠির সেকেন্ড ওয়ার্নিং মানে তো রাষ্ট্রদ্রোহী মামলা করে দিবে, পাসপোর্ট নিয়ে রেখে দিবে। আমি কোনো কিছু চাপা মারতেছি না, চিঠিটা কিন্তু আমি আপলোড করছিও, ফেসবুকে সবাই জানে। হ্যাঁ, রাত 3:30 আপলোড করছিলাম, মাথা নষ্ট হয়ে গেছিল, শেখ হাসিনা থাকা অবস্থায় আমি আপলোড করছিলাম যে আমি আর পারবো না বসে থাকতে, আই উইল টক, এত লোক মরে যাচ্ছে, এখন আর চুপ করে বসে থাকার টাইম নেই। তো 18 সালে এগুলো আমার সাথে হয়েছিল, এবং আমার ফেসবুকটা 15 দিন গভর্নমেন্টের কাছে হ্যাক ছিল, এবং ইলেকশনে 7 দিন পরে আমাকে প্রোফাইলটা দিয়ে বলা হলো যে আপনার আমার ফেসবুক পাসওয়ার্ড 12345, আমি যেন আমার মতো করে পাসওয়ার্ড করে নিই। সো এই সাফার করা মানুষগুলো কি ভুলে যাবে নাকি? মানে সোলাইমান সুখানের সেদিন জমিদারি দিন ছিল, আমার ছিল খুব খরার দিন, তো এখন দিন চেঞ্জ হলে এটা কি আমি ভুলে যাব নাকি? মনে থাকবে না? যদি এটার বিপরীত হয়, আবার যদি ক্ষমতায় ফিরে আসে, তখন তো যাদের নামে বলছেন বা যাদেরকে বলছেন তারা তো আপনাকে বাঁচাতে দিবে কি? দুটো জিনিস হবে, কোনোদিন এটা হবেই না, এটা কোনোদিন হইতেই পারবে না ইনশাল্লাহ, কখনোই হবে না। এরা কোনোদিন আর আগের জায়গায় আসতে পারবে না। মানুষের সাপোর্টেই এখন মারামারি হবে। মানে যদি আমাকে কিছু ক্ষতি করতে আসে, পাবলিকই অ্যান্সার দিবে। 18 সালে আমি একটা ছোট মানুষ ছিলাম, 15 সালে মিডিয়া আসছিলাম, 3 বছরে আমাকে ছুটানোর জন্য কোনো লোক দাঁড়াইতো না। আপনি এখন আমাকে এখান থেকে তুলে নিয়ে যান, দেখেন কোনো লোক দাঁড়ায় কি দাঁড়ায় না, আমার ওইটুকু বিশ্বাস মানুষের প্রতি আছে। আর দ্বিতীয় পয়েন্ট, যদি এমনটা হয়েই যায়, আমার আর্থিক সামর্থ্য অনুযায়ী আমি অন্য স্টাইলে বর্ডার পার হয়ে অন্য কোনো দেশে সেটেলড হয়ে যাব, ধরেও পারবে না, ওরা যেটা করতেছে সেটাই করবো। আচ্ছা, বাংলাদেশে থাকা হবে না আর কি, মিস করবো দেশকে। এটাই। ছাত্র আন্দোলনে আপনাকে সক্রিয় ভূমিকা পালন করতে আমরা দেখেছি, এবং সোশ্যাল মিডিয়াতে একদম 15 জুলাই থেকে আপনি সরগরম। এবং আমি যদি বলি যে আপনি কিন্তু বিপ্লবী ক্ষুদিরাম বসুর একটা স্ট্যাটাসও শেয়ার করেছিলেন সেই সময়টা, এবং সাবেক সরকার থাকাকালীন আপনি বলছেন যে চিঠিটাও আপনি পোস্ট করেছেন। তাহলে এবার এটা লিখছিলাম যে গরম পানি ঢেলে দিলে তো মানুষ মরলো কিভাবে হেলিকপ্টার থেকে, সেটা তখন শেখ হাসিনা তখন দেশে ছিলেন। গরম পানি ঢেলে দেওয়ার কিন্তু আরেকটা বিষয় সম্প্রতি চলছে, আপনি তো শুনছেন যে যারা বিপ্লবী ছাত্র ছিল তাদের মাথায় আলো আসবে, মারা খাবেই। হ্যাঁ, আচ্ছা, এই বিষয়টা আপনার কেমন লাগছে যে দেখার পরে, যে এই যে স্ক্রিনশটগুলো যে ভাইরাল হয়েছে, এগুলো দেখার পর মানে আপনি একজন শিল্পী হিসেবে আপনার কি বলার আছে? শিল্পী হিসেবে বলার আছে যে আপনি তো বুঝতেছেন যে আমি আপনি তো বললেন, নিজের মুখে বললেন যে আমি 15 তারিখ থেকে সরব ছিলাম, তাহলে আমার কেমন লাগতে পারে, উল্টা পথের পথিককে কেমন লাগতে পারে। সো আমার কাছে মনে হয়েছে যে এটা শিল্পী আপনি তখন হবেন যখন আগে মানুষের বাচ্চা হবেন, তারপরে আপনি ওই গোষ্ঠীর শিল্পী হতে পারবেন। ছাত্র আন্দোলনে আপনি সক্রিয় ভূমিকা পালন করেছেন, যেমন সোশ্যাল মিডিয়াতে তেমনি রাজপথে আমরা দেখেছি। আসলে আপনি কোন এলাকায় ছিলেন তখন? আমি আমার নিজের বাসা এলাকাতে মিরপুর ডিওসিসি ছিলাম। যে পরিমাণ আপনি স্ট্যাটাস দিচ্ছেন আর যে ভয়ঙ্কর স্ট্যাটাস দিচ্ছেন, সাধারণত যারা আসলে সেলিব্রিটি বা পরিচিত মুখ, তাদেরকে তো আসলে ধরে ধরে ডিবি অফিসে ডাকা হচ্ছিল, বিভিন্ন রকম হ্যারাস করা হচ্ছিল। আপনাকে এরকম কোনো কিছু বলা হয়নি? না, আমাকে কোনো এক কারণে 24 সালে ডাকা হয় নাই, আমি জানি না, ডাক পাওয়ার কথা ছিল কিন্তু ডাকে নাই আর কি। মানে আমার প্যারেন্টসও কনসার্ন ছিল এটা নিয়ে যে যেন এবার ডাকলে আবার প্যারা হবে, হ্যারাসমেন্টে যাব, আমার ভালো লাগে না জুনিয়র এই পুলিশদের পিছনে দৌড়াইতে, সেটা আমার আব্বার বক্তব্য। সো ওইটা একটা ঝামেলা ছিল। স্ট্যাটাস দিতে গেলে রিমুভ করাইছে আমাকে 2-1 লাইন, ওইটা করাইছে আমার আব্বা যে দরকার নেই। এমন না যে সে ভীতু, তার মনে কথা হচ্ছে যে লোকজন তার বাঁচাতে যাবে না, সাফার তো তুমি আর আমি করবো, মানে আমরাই তো করবো, আমাদেরই তো ওয়েটিং রুমে বসে থাকতে হবে। পরে আমি তাকে বললাম যে ইনশাল্লাহ এবার লোকজন যাবে, মানে আমাকে নিয়ে যেতে পারবে না, সমস্যা নেই, ওই প্যারাটা হবে না। তবে কোথাও লুকানো লাগে নাই, নিজের বাসাতেই ছিলাম, কারফিউ টাইমে নিজের বাসাতে ছিলাম, ইন্টারনেট বিহীন জীবনও নিজের বাসাতেই ছিলাম।
আর ডিএইচএস এ যখন রাজপথে নামছি শুধু একটাই জায়গায় সত্যি বলতে ডিএইচএস এ, কারণ আমাদের এলাকাতে মাইকিং করা হয়েছিল যেটি ক্যান্টনমেন্টের পার্শ্ববর্তী এরিয়া, দয়া করে এখানে কেউ মিছিল আসবেন না। তো ওইটার ডাকে আমরা খুবই ভালোভাবে সাড়া দিয়ে ওটার বিপরীতে আমরা নেমে গেছি আর কি। আমাদের যতজন ইউটিউবার বা যতজন টিভি অ্যাক্টররা ডিএইচএস থাকে, আমাদের আর্মি কিড যারা, সবাই কারোর সাথে যোগাযোগ করা ছাড়াই মাঠে ছিল। মানে আমার অভিজ্ঞদের সাথে রাস্তায় দেখা হয়েছে, তামিমের সাথে রাস্তায় দেখা হয়েছে, আমরা মানে ফেসবুকে চ্যাট করে নিচে নামি নাই। পরের দিন আমার আব্বা আমার সাথে মিছিল ছিল, কারণ 3টা জায়গায় খুব মারামারি হচ্ছিল। মিরপুর 10 আমার ফ্রেন্ডরা যে 2 জায়গা ছিল, ছোট ভাইরা যে 2 জায়গা ছিল, ম্যাঙ্গো স্কোয়াড মেম্বাররা যে জায়গা ফাইট করতেছিল, মিরপুর 10 আর হচ্ছে ইসিবি চত্বর আর ডিএইচএস। আপনার কোন ডিএইচএস এর নাম শুনবেন না, শুধু মিরপুর ডিএইচএস অনেক অ্যাগ্রেসিভ রোল প্লে করছে এই আন্দোলনের সময়। পুরো মিরপুর কিন্তু বেশ উত্তাল ছিল, খুবই উত্তাল ছিল, খুবই উত্তাল ছিল। দমন করার জন্য মানুষকে কম গান ফায়ার করা হয় না এখানে, এবং প্রচুর পরিমাণে মানুষও মারা গেছে। আমি যতটুকু জানি আপনি তো একজন এমএসটি স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ, আমাদের এমএসটি যে ছেলেটা মারা গেল, এই যে আর্মড কার্ড থেকে যে লাস্টে ফেলে দিল, সেটা মনে থাকবে সারা জীবন।